পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ কবিতা হলো গভীর অনুভূতির এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত এই লাইনকে স্মরণ করে তারই এক গভীর অনুভূতি সম্পন্ন কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজটা আজকে আমি তোমাদের পড়াবো। কিন্তু কবিতাটা পড়ার আগে যে দু চার লাইন ওনার ব্যাপারে না জেনে নয়, সেটা প্রথমেই জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পাইনিয়ার অফ ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টস, অর্থাৎ ভালোবাসার আন্দোলনের একজন পথিকৃৎ বা সূচনাকারী। কিন্তু এই ভালোবাসা বর্তমানে নিব্বা নিব্বিদের মতো ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো প্রকৃতির প্রতি ভালোবাসা। অর্থাৎ সহজে বলতে গেলে 18th সেঞ্চুরিতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার পর বহু মানুষের কলকারখানার প্রতি ঝোঁক বেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অবশ্যই ওনাকে অনুসরণ করে লর্ড বায়রন, টিভি শেলি, জন কিটস, এইচপি কোলিজ প্রমুখ ব্যক্তিদের আগমন ঘটে এবং এনারা প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এক আন্দোলনের সূচনা করেন। আর যে আন্দোলনেরই নাম হলো ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টস এবং এনাদেরকে বলা হয় ইংলিশ রোম্যান্টিক পোয়েটস। সেই দিক থেকে তোমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে আরও একটা পয়েন্ট অতি সহজেই যেভাবে মনে রাখতে হবে সেটা হলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ নেচার বা ওয়ার্শিপার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কবি বা প্রকৃতির পূজারী। কারণ আমৃত্যু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যা হচ্ছে কবিতায় লিখে গেছেন, সব কবিতার বিষয়বস্তুই হলো প্রকৃতি বা নেচার। সেই কারণে যদি তোমরা কোনোদিন কোনো কবিতা পড়ো আর সেই কবিতার কবির নাম যদি হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাহলে তোমরা সেই কবিতা না পড়েও বলে দিতে পারবে যে সেই কবিতার বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার হবে প্রকৃতি বা নেচার। দেন এই কবিতা থেকে তোমাদের আরও একটা পয়েন্ট যেটা অতি সহজেই মনে রাখতে হবে সেটা হচ্ছে এই কবিতার ফর্ম বা গঠনটা কি। অর্থাৎ কবিতা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন ওড, ব্যালাড, প্যারোডি, এলিজি, সনেট, ড্রামাটিক মনোলগ, এটসেট্রা এটসেট্রা। তো এটা কি ধরনের কবিতা সেটা কিন্তু তোমাদের জানতেই হবে, কারণ এটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু শুধু এই কবিতা কেন, যে কোনো কবিতায় না পড়ানোর আগে বা বোঝানোর আগে এটা বলা সম্ভব নয় যে সেটা কি ধরনের কবিতা। সো লেটস স্টার্ট দ্য পোয়েম ফার্স্ট। আচ্ছা, আমরা যদি বাবুঘাট বা হাওড়া ব্রিজে সানসেট বা সানরাইজ দেখতে চাই, তাহলে ওই মুহূর্তের দৃশ্যটা দেখে আমাদের মনে প্রথমে কি কমেন্ট আসে, মানে আমরা কি বলতে চাই? আমরা ওই মুহূর্তের দৃশ্যটা দেখে বলি না যে ভিউটা পুরো ওয়াও লাগছে। ঠিক তেমনি 1802 সালের 3রা সেপ্টেম্বর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরথির সাথে ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন আর্লি মর্নিং বা প্রাত সকালে। ঠিক সেই মুহূর্তে লন্ডন শহরের সৌন্দর্যটাও কবিকে এতটাই মুগ্ধ বা আলোড়িত করে তুলেছিল যে তিনিও হয়তো একটা কমেন্ট করতে চেয়েছিলেন, তিনিও হয়তো মনে মনে বলতে চেয়েছিলেন জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর তারপরেই তিনি এই কবিতাটা লিখেছেন, যেটা এখন আমি তোমাদের পড়াবো। সো লেটস লুক অ্যাট দ্য টেক্সট। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এত ভালো করে দেখানোর মতো কিছুই নেই। অর্থাৎ পৃথিবী বা প্রকৃতি এই মুহূর্তে কবিকে যে সৌন্দর্য দেখার সৌভাগ্য করে দিয়েছেন, তার থেকে কবির মনে হয়েছে এর থেকে ভালো সৌন্দর্য হয়তো পৃথিবীর কাছে দেখানোর মতো আর কিছুই নেই। তার মানে কবি যে এই প্রথমবারের জন্য লন্ডন শহরের সৌন্দর্যটা দেখেছেন তা নয়, এর আগেও কবি লন্ডন শহরের সৌন্দর্যটা দেখেছেন বা উপলব্ধি করেছেন। কিন্তু আজকে কবির চোখে যে সৌন্দর্য ধরা পড়েছে, এর আগে দেখা সমস্ত সৌন্দর্যের কাছে সেগুলো ফিকে বা বিলীন হয়ে গেছে। ডাল উড হি বি অফ সোল। সোল মানে হচ্ছে আত্মা বা বিবেক, ডাল মানে হচ্ছে বোকা বা নিরস। অর্থাৎ সে হবে মনের দিক থেকে বা বিবেকের দিক থেকে নিরস। হু কুড পাস বাই, যে এড়িয়ে চলে যায় বা ইগনোর করে যায়। কি সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, সৌন্দর্য মহিমায় ভরে থাকা এত সুন্দর একটা দৃশ্য। অর্থাৎ যে দৃশ্য দেখে কবির একটা কবিতা লেখার মন হয়ে গেল, সেই রকম দৃশ্য দেখে কোনো ব্যক্তি যদি সেই সৌন্দর্য উপভোগ না করে সেটা এড়িয়ে চলে যায়, তাহলে তাকে কবির ভাষায় বলা হবে ডাল বা মনের দিক থেকে নীরস। শুধু এই ধরনের ব্যক্তি কবির চোখে নয়, আমাদের সমাজেও আমরা অনেক সময় দেখতে পাই। ধরো কোনো ফুলের বাগান বা পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় কোনো সেই বাগানের সৌন্দর্য উপভোগ করার পরিবর্তে এমন অনেক ব্যক্তিতে আমরা দেখতে পাবে যে মুখ থেকে সেই মুহূর্তে বিমল বা রজনীগন্ধার একটা স্বাক্ষর ফেলে দিয়ে চলে যায়। তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে কবির ভাষায় কি বলা হবে না, এই ধরনের ব্যক্তিদেরকে কবির ভাষায় বলা হয় ডাল। দিস সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট ওয়্যার। গার্মেন্ট মানে হচ্ছে পোশাক, ওয়্যার মানে পরিধান করা। অর্থাৎ এই মুহূর্তে শহরটা যেন একটা পোশাক পরিধান করছে। কিসের পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের সৌন্দর্য পোশাক। তবে এই পোশাক কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজন কিংবা মিশো বা মাসিতে অর্ডার দিলে পাওয়া যাবে না। যাই হোক, এই মুহূর্তে শহরটা একটা সকালের সৌন্দর্যের পোশাক পরেছে, তার জন্য নিঃসন্দেহে শহরটাকে ভালো লাগছে। আর ভালো লাগলে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, যেমন হচ্ছে বিউটিফুল বা হ্যান্ডসাম। ঠিক তেমনি কবি এখানে কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, যেমন সাইলেন্ট বেয়ার, অর্থাৎ নীরব এবং উন্মুক্ত। অর্থাৎ একটা শহরকে তখনই ভালো লাগে যখন শহরটা নীরব বা উন্মুক্ত থাকে। এখান থেকে তোমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই শহর বলতে এখানে কোন শহরের কথা বলা হয়েছে, অর্থাৎ হোয়াট ডাজ দিস সিটি রেফার টু। সেটা হচ্ছে এখানে কোনো শহরের নাম নেই, কিন্তু পরীক্ষায় তোমাদের পড়লে লিখতে হবে লন্ডন শহর। দেন এখান থেকে দিস সিটি বলতে এখানে সেটা একটা পার্সনিফিকেশন করা হয়েছে। অ্যান্ড লাইক আ গার্মেন্ট বলতে এখানে একটা সিমিলি ব্যবহার করেছে, যেগুলো একটা ফিগারস অফ স্পিচ।
এখানে আর একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডাচ বলে একটা ওয়ার্ড আছে, যেটা হচ্ছে আর্কিক ওয়ার্ড, অর্থাৎ হচ্ছে ওল্ড ইংলিশে ব্যবহার হতো, কিন্তু মডার্ন ইংলিশে এটা আমরা ব্যবহার করেছি এস বা ইএস, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গেল হয় আমরা ভার্বের শেষে যেটা ব্যবহার করি এস বা ইএস, এখানে হচ্ছে ডাচ ব্যবহার করা হয়েছে। দেন ships, towers, dome, theaters and temples lie open unto the fields and to the sky, অর্থাৎ জাহাজ, মিনার, গম্বুজ, রঙ্গশালা কিংবা মন্দির এগুলো সব রয়েছে উন্মুক্ত মাঠে এবং খোলা আকাশের নিচে, অর্থাৎ এগুলো হচ্ছে শহরের এক একটা ল্যান্ডমার্ক। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, গ্লিটারিং মানে ঝকঝক করা, অর্থাৎ সমস্ত কিছু উজ্জ্বল এবং ঝকমক করছে ধোঁয়াহীন বাতাসে, অর্থাৎ এই মুহূর্তে বাতাসে যেহেতু ধোঁয়া ধুলোর পরিমাণ কম, সেই জন্য এই সমস্ত ল্যান্ডমার্কগুলো উজ্জ্বল এবং ঝকমক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কোনোদিনও এত সুন্দর করে ভরিয়ে দেয়নি, এখানেও একটা ফিগার সসিস ব্যবহার করেছে যেটা হচ্ছে সানের কথা, অর্থাৎ এটাও একটা পার্সনিফিকেশন, কারণ সূর্য একটা নন লিভিং থিং, যেটা হচ্ছে ভরিয়ে দিতে পারে না, কিন্তু এখানে ব্যবহার করেছে, তাই এটা পার্সনিফিকেশন। তো সূর্য কোনোদিন এত সুন্দর করে ভরিয়ে দেয়নি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম চমৎকার, অর্থাৎ প্রথম চমৎকার বলতে এখানে সূর্যের সানরাইজের কথা বলা হয়েছে। কাকে ভরিয়ে দিয়েছে? দ্য ভ্যালি, রক অর হিল, অর্থাৎ উপত্যকা, পাহাড় কিংবা পাথরকে, অর্থাৎ সূর্য কোনোদিন এত সুন্দর করে তার প্রথম চমৎকারে উপত্যকা, পাহাড় কিংবা পর্বতকে ভরিয়ে দেয়নি। নেভার স আই নেভার ফেল, কোনোদিনও দেখিনি, আমি কোনোদিন অনুভবও করিনি। আকাম সোরি, এতটা শান্ত, এতটা গভীর, অর্থাৎ একটা শহর যে এত শান্ত, এতটা গভীর হতে পারে সেটা আমি কোনোদিন উপলব্ধি করিনি, কোনোদিনও দেখিনি। অর্থাৎ এই মুহূর্তে কবি যে প্রথমবারের জন্য সূর্যটাকে উপলব্ধি করছে বা শহরটাকে উপলব্ধি করছে তা নয়, এর আগেও কবি শহরটাকে দেখেছেন, অর্থাৎ এর আগেও শহরটার কবির কাছে ধরা পড়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে কবির চোখে শহরটা যতটা শান্ত, যতটা স্নিগ্ধ মনে হচ্ছে সেটা এর আগে কোনোদিন হয়তো ধরা পড়েনি। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজের আপন ইচ্ছায় বয়ে চলে, এখানে একটা আর্কিক ওয়ার্ড ব্যবহার করেছে GLIDETH, নদী তার নিজের আপন ইচ্ছায় বয়ে চলে, অর্থাৎ এই মুহূর্তে নদীকে কেউ ডিস্টার্ব করছে না, নদী তার আপন ইচ্ছায় বয়ে চলেছে নিজস্ব গতিতে। অর্থাৎ আমি যদি সাইকেল নিই, কোনো একটা সাইকেলে এদিক থেকে এদিকে যায়, আর বাতাসটাও যদি এদিক থেকে এদিকের দিকে যায়, তাহলে কি হবে না, আমার যে গতি সেই গতিতে কেউ হস্তক্ষেপ করছে না, আমি কিন্তু অতি সহজেই এগিয়ে যেতে পারবো। কিন্তু যদি আমি সাইকেলটা নিয়ে ধরে যাচ্ছি, এদিক থেকে কোনো একটা বাতাস যদি আসে এদিক থেকে এদিক, তাহলে কি হলো না, আমার স্বাধীনতা হস্তক্ষেপ করা, তাহলে আমি আর এগিয়ে যেতে পারবো না। কিন্তু এখানে বলা হয়েছে কি, নদীটা তার নিজের আপন ইচ্ছায় বইছিল, অর্থাৎ এই মুহূর্তে নদীটাকে কেউ ডিস্টার্ব করছে না। এতক্ষণ যে পড়ালাম এই 12টা লাইনে কবি হচ্ছে শুধুমাত্র লন্ডন শহরের সৌন্দর্যের কথাই প্রকাশ করেছেন বা বলেছেন, কিন্তু শেষের দুটো লাইন নিয়ে গিয়ে কবি একটু অন্য অ্যাঙ্গেলে অন্য কিছু বোঝাতে চাইছেন। কি? ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হে ঈশ্বর ওই বাড়িগুলি এখনো ঘুমন্ত, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং ওখানকার সমস্ত শক্তিশালী হৃদয়গুলোও এখনো ঘুমন্ত। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে ওই সমস্ত বাড়িগুলি এখনো ঘুমন্ত, অর্থাৎ বাড়ি তো ঘুমিয়ে থাকতে পারে না, তার মানে ওই বাড়ির বাসিন্দাগুলো ঘুমন্ত, আর বাড়ির বাসিন্দাগুলো ঘুমন্ত অর্থাৎ তাদের শক্তিশালী হৃদয়গুলোও ঘুমন্ত। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে সৌন্দর্য সৃষ্টি করলেন এই পৃথিবীর জন্য প্রকৃতি, সেই সৌন্দর্য উপভোগ না করে এখনো মানুষ হচ্ছে ঘুমিয়ে রয়েছে, সেই সৌন্দর্য উপভোগই করছে না। সেই জন্য কবি হচ্ছে একটু আক্ষেপের সাথে, একটু অবাকের সাথে এবং একটু হচ্ছে কবি ঈশ্বরকে সম্বোধন করে এই কথাগুলো বলতে চেয়েছেন। এই ছিল পুরো কবিতাটা। এই কবিতাটা হচ্ছে আমি আরেকবার পুরোটা রিপিট করে দিচ্ছি একটু ফাস্ট। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এত ভালো করে দেখানোর মতো কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সে হবে মনের দিক থেকে নীরব যে এড়িয়ে চলে যাবে। আর সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, সৌন্দর্য মহিমায় ভরে থাকে এমন কোনো দৃশ্য দেখেও। দিস সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এই মুহূর্তে শহরটা যেন সকালের সৌন্দর্যের পোশাক পরে রয়েছে এবং তাকে নীরব ও উন্মুক্ত দেখাচ্ছে। শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, জাহাজ, মিনার, গম্বুজ, রঙ্গশালা, মন্দির এগুলো সবই উন্মুক্ত মাঠ এবং খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু ধোঁয়ায় বাতাসে উজ্জ্বল এবং ঝকমক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, সূর্য কোনোদিন এত সুন্দর করে তার প্রথম চমৎকারে উপত্যকা, পাহাড় কিংবা পাথরকে ভরিয়ে দেয়নি। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি কোনোদিন অনুভব করিনি, কোনোদিন দেখিও নি এত শান্ত, এত গভীরতা। দ্য রিভার গ্লাইড অ্যাট ইজ ওন সুইট উইল, নদী তার নিজের আপন ইচ্ছায় বয়ে চলে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, হে ঈশ্বর ওই বাড়িগুলি এখনো ঘুমন্ত এবং ওখানকার সমস্ত শক্তিশালী হৃদয়গুলোও এখনো ঘুমন্ত।
এই ছিল টোটাল 14 লাইনের কবিতা। এরপর তোমাদের যেটা জানতে হবে, যেটা প্রথমেই বলেছিলাম, সেটা এই কবিতার ফর্ম বা গঠনটা কি। প্রথমেই বলে দিই, এই কবিতাটা হলো একটা সনেট। কিন্তু শুধু এই সনেট শব্দটা জানলে হবে না, কেন এই কবিতাটাকে সনেট বলা হয় বা সনেটের উৎপত্তি কোথা থেকে হলো সেটা কিন্তু জানতে হবে। ইতালির একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে পেত্রা। তিনি প্রথম ঠিক করলেন যে তিনি কিছু কবিতা লিখবেন এবং যেই কবিতাগুলোকে বলা হবে যে সনেট। সেই জন্য তিনি কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য ঠিক করে দিলেন। তিনি ঠিক করলেন যে তিনি যে কবিতাগুলো লিখবে সেই কবিতার মধ্যে অন্ততপক্ষে 14টা লাইন থাকতেই হবে। এটা হলো তার প্রথম ফিচার্স। দেন তিনি ঠিক করলেন কবিতার মধ্যে দুটো স্ট্যান্ডে থাকতে হবে। প্রথম স্ট্যান্ডে থাকবে 8টা লাইন, যাকে বলা হবে অক্টেভ, এবং পরের স্ট্যান্ডে থাকবে 6টা লাইন, যাকে বলা হবে সেস্টেভ। দেন তিনি ঠিক করলেন কবিতার একটা ছন্দ বা প্যাটার্ন করতে। অর্থাৎ ছন্দ বা প্যাটার্ন করতে কবিতার দেখবে প্রথম লাইনের শেষের ওয়ার্ডের সাথে পরের লাইনের বা তার পরের লাইনের শেষের ওয়ার্ডে একটা মিল থাকে, যাকে বলা হয় রাইম স্কিম বা ছন্দ। উনিও একটা ছন্দ বা প্যাটার্ন ঠিক করলেন, সেটা কি না ABBA। যেমন এই কবিতাটা দেখলেই বুঝতে পারবে প্রথম লাইনের শেষে আছে ফেয়ার এবং 4 নম্বর লাইনের শেষে একটা ওয়ার্ড আছে ওয়্যার, অর্থাৎ ফেয়ার ওয়্যার। ঠিক তেমনি এই কবিতার দ্বিতীয় লাইনের শেষে আছে বাই এবং তৃতীয় লাইনে আছে টাই, অর্থাৎ ফেয়ার ওয়্যার বাই টাই, অর্থাৎ ABBA। এইভাবে পরের স্ট্যান্ডাতে দেখতে পেলে পাবে বেয়ার এয়ার লাই স্কাই, আবার দেখো ABBA। ঠিক তেমনি পরে দেখবে স্টিপ ডিপ অ্যাসলিপ আর হিল উইল অ্যান্ড স্টিল, অর্থাৎ CD। সেই ক্ষেত্রে এই ধরনের সনেটটাকেও বলা হবে পেত্রাগান সনেট বা ইটালি। এখান থেকে তোমাদের আরও একটা পয়েন্ট মনে রাখা উচিত যে উইলিয়াম শেক্সপিয়ারের কথা। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারও ঠিক করেছিলেন যে তিনিও কিছু কবিতা লিখবেন এবং যেই কবিতাগুলোকে বলা হবে সনেট। কিন্তু তিনি পেত্রাকের এই ফিচার্সের থেকে নিজের কিছু বৈশিষ্ট্য নতুন এনেছিলেন। যেমন পেত্রাক ঠিক করেছিলেন তিনি 2টো স্ট্যান্ডা লিখবেন, অর্থাৎ অক্টেভ আর সেস্টেভ। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ঠিক করলেন উনি 4টে স্ট্যান্ডা লিখবেন, অর্থাৎ প্রথম স্ট্যান্ডায় থাকবে 4 লাইন, পরের স্ট্যান্ডে আবার 4 লাইন, পরের স্ট্যান্ডে আবার 4 লাইন, অর্থাৎ 3 4 12 লাইন, এবং শেষে থাকবে 2 লাইন। অর্থাৎ প্রথম যে 4 লাইন থাকবে তাকে বলা হবে ফার্স্ট কোয়ার্টেন্ট, দেন বলা হবে সেকেন্ড কোয়ার্টেন্ট, দেন 4 লাইনকে বলা হবে থার্ড কোয়ার্টেন্ট, এবং শেষের যে 2টো লাইন থাকবে তাকে বলা হবে কাপলেট। এবং উনি ওনার প্যাটার্নটাও কিছু চেঞ্জ করেছিলেন, অর্থাৎ রাইম স্কিমটাও চেঞ্জ করেছিলেন। অর্থাৎ পেত্রাক যেটা করেছিলেন ABBA CD, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার করলেন ABAB CD EFF GG। এই কবিতাটা যেহেতু একটা পেত্রাগান সনেট বা ইটালিয়ান সনেট, সেই জন্য উইলিয়াম শেক্সপিয়ারের এই প্যাটার্নটা তোমরা এখানে পাবে না। যদি কোনোদিন উইলিয়াম শেক্সপিয়ারের এরকম কোনো কবিতা পড়ে, সেখানে কীভাবে এই প্যাটার্নটা ফলো হচ্ছে সেটা আমি পরে তোমাদের বুঝিয়ে দেবো।